নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাবো বিখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প, মন ছোঁয়া গল্প। গল্পের নাম ঝড়। তাহলে শুনতে থাকুন আজকের গল্প ঝড়। একটা মেয়ে হাসি হাসি মুখ করে একটা বিস্কুট খাচ্ছে। এই হলো বিজ্ঞাপন। তা বদ্রি অনেকক্ষণ খবরের কাগজের বিজ্ঞাপনটা দেখলো। খবরের কাগজ তার নয়, পাশে বসা পুলিন বিহারীর। পুলিন খুব খবরের কাগজ পড়ে, কেন পড়ে কে জানে। বদ্রি বিজ্ঞাপনটা দেখতে দেখতে ভাবলো, তাকেও ওই বিস্কুট খেতে বলা হচ্ছে। বিজ্ঞাপন তো তাই বলে। এই মেয়েটা যখন বিস্কুট খাচ্ছে তখন তোমারও বাবু খাওয়া উচিত, কিন্তু কেন খাবে বদ্রি এটাই বুঝতে পারে না। কোলে রাখা গামছাটা তুলে সে কপালের ঘাম মুছল। গরমটাও পড়েছে বাপ, একেবারে কাঁঠাল পাকানো গরম। যেমন ভ্যাপসা তেমনই চনচনে। রোদ্দুরের মুখে আবডাল দেওয়ার মতো ছেঁড়া কাঁথাকানির মতো একটু মেঘও নেই। আকাশ একেবারে নিকোনো উঠোন। মাটিতে কোদাল মারলে এখন ঠন করে শব্দ হয়। বিস্কুট খাওয়ার বিজ্ঞাপনটা চাপা পড়েছে। পুলিন বিহারী পাতা উল্টালো। এবার একটা টিভির বিজ্ঞাপন বেরিয়েছে। সেখানেও একটা মেয়ে ছেলে, টিভির উপর হাতের ভর দিয়ে হেলে দাঁড়ানো, হাসি হাসি মুখ। মেয়ে ছেলে ছাড়া দুনিয়ার যেন কিছু হওয়ার জো নেই। বদ্রি একটা শ্বাস ফেলল। পুলিন বিহারীর বয়স 63, মাথায় কাঁচা পাকা চুল, শক্ত গড়ন, গায়ে ঘেমো ময়লা একটা পলিয়েস্টার পাঞ্জাবি, আধ ময়লা ধুতি, চোখে চশমা। মাতব্বর লোক। একটা খবর একটু ঝুঁকেই পড়ছিল, জম্পেশ খবরই হবে। দুনিয়ায় খবরের অভাব কি? খবরের কাগজ হলো কুচুটে মেয়ে ছেলের মতো, যত রাজ্যের গাল গল্প ফেঁদে বসে মানুষের কাছে। ট্রেন চলছে বটে, কিন্তু জানলা দিয়ে তেমন হাওয়া আসছে না। যা আসছে তা যেন কামারশালায় হাঁপড়ের ফু। জানলার ধারটা পাওয়া যায়নি। এদিকে দুটো লোক, বাকি দুজন সে আর পুলিন বিহারি। তিনজনের সিটে চারজন, এটাই নিয়ম। ঠাসন্ত ভিড়। উপরে পাখা টাকা ছিল এককালে, কে খুলে নিয়ে গেছে। বদ্রি আলালের ঘরে দুলাল নয়, গরমও সয় শীতও সয়। তবে মাঠে ঘাটে খোলামেলায় থাকার একটা রকম আছে। এই যে খাঁচায় পোড়া অবস্থা, এটা তার অভ্যাস নেই। ট্রেনটা একটা আঘাটায় দাঁড়ালো। তা এরকম দাঁড়ায়। পুলিন বিহারীর বাঁ হাতে ঘড়ি দেখে নিয়ে বলল, 4টে পৌঁছতে পারলে ফেরার শেষ ট্রেনটা পেয়ে যাব। ফিরতেই হবে, কচি মেয়েটাকে রেখে এসেছি। আহা, অত উতলা হলে চলে? জলে তো আর ফেলে আসিসনি, পিসির কাছেই তো আছে। বিলাসী বুক দিয়ে আগলে রাখে। না না, না ফিরলে চিন্তা করবে। রাতে পিসির কাছে থাকতে চায় না। তার উপর বিলাসীর যা গন্ধমাদন ঘুম, রাতে ভয়কে পিসিকে ডাকলেও উঠবে না। ঘড়িটা আবার দেখে পুলিন বলল, আর 4টে স্টেশন, তারপরে নেমে পড়বো। মেরে কেটে 3 মাইল রাস্তা, মনে হচ্ছে হয়ে যাবে। ফেরার শেষ ট্রেন 9:30। যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে একজন বলল, 9:20। যাবেন কোথা? মৌলভীর বাজার। ও, দূর আছে। পুলিন পাঞ্জাবিটা তুলে ঘ্যাস ঘ্যাস করে পেট চুলকোলো। চশমাটা ঘামে পিছলে নাকের ডগায় নেমে এসেছে। সামনে দুটো দাঁত নেই। বলল, আর দেরি না করলেই হলো। এদিকার ট্রেন এরকমই চলে, দাঁড়ায়, জিরোয়, ঘুমিয়েও পড়ে। ট্রেন নড়ছে না। বদ্রির একটা আঁকুপাকু লাগে। গরম, ঘাম, ভিড় সব সহ্য হয়, কিন্তু দেরিটা ভোগাবে। তেমন দেরি করলে বদ্রি ঠিকই করে রেখেছে, দাইহাট স্টেশন থেকে ফিরতি ট্রেন ধরবে। বিলাসী শ্বশুর বাড়ি থেকে মোটেই আসতে চায় না। সেখানে বিরাট সংসার,
অনেক বুঝিয়ে সুঝিয়ে আনিয়েছে তাকে। কালই তার রওনা হওয়ার কথা। তার মেয়ে নন্দরানীর বয়স মোটে ৩। বিলাসীর ৩টে মেয়ে, একটা ছেলে। দিনের বেলাটা নন্দু ওদের সঙ্গে বেশ থাকবে, তবে রাত হলে তার বাপকে চাই। মা মরা মেয়ে, বাপের বড্ড নেই আঁকড়া। বাপের দিক থেকে একটা এক রকমের ভাবনা থাকে, আবার মেয়ের দিক থেকেও আর এক রকমের ভাবনা আছে। এমনও হতে পারে মেয়ে বাপের কথা তেমন ভাবছে না, যেমনটা মেয়ে ভাবছে বলে মনে করছে তেমনটা নয়। পুলিন্দা, কি হবে? পুলিন একটা ময়লা রুমালে নাক মুছল, চশমাটা ফের নাকে বসিয়ে বলল, অত ভাবছিস কেন? খবরের কাগজটা ভাঁজ করে একটু হাওয়া খাওয়ার চেষ্টা করলো পুলিন। পুলিন বিহারীর পিছু টান তেমন নেই। গায়ের মাতব্বর হলে কি হয়, বাড়িতে বিরাট সংসারে তেমন পৌঁছে না কেউ। ছেলেরা লায়ক হয়েছে, মেয়েদের বিয়ে হয়ে গেছে। পুলিন বিহারীও নানা কাজে বারমুখ, যেখানে সেখানে দেহখানা রাখলেই হয়। ২-৪ দিন তার খোঁজও হবে না। পুলিন বলল, কাজটা আসল না ফেরাটা আসল? ভারী তো কাজ, বলে বদ্রি মুখ ফিরিয়ে নিল। কে একজন বিড়ি ধরিয়েছে, তার ঝাঁঝালো গন্ধ আসছে এদিকে। এই দমবন্ধ অবস্থায় বিড়ির গন্ধ যেন আরো গরম করে দিল কামরাখানা। চারদিকে অনড় ভিড়, তবে গোলমালটা কম। গরমে হাঁপসে গিয়ে লোকের আর কথা বলার মতো দম নেই। শুধু শালা সম্বন্ধীর পুত, রেল কোম্পানি। শুধু শালা সম্বন্ধীর পুত রেল কোম্পানির ইয়ে করছে, গোছের কয়েকটা কথা কানে এলো। গাড়ি একটা সীমিত ভোঁদিয়ে অবশেষে ছাড়লো। পুলিন ঘড়ি দেখে বলল, হয়ে যাবে, হয়ে যাবে রে। কি হয়ে যাবে? সময় থাকবে হাতে, ভাবিসনি অত। আরো ৪টে স্টেশন, তার মধ্যে কত কি হয়ে যেতে পারে। পুলিন মুখটা কুঁচকে বাইরের দিকে চেয়ে রইল। আজ রোদটাও উঠেছে, চারিদিকটা যেন স্টিলের বাসনের দোকান হয়ে আছে। পরের স্টেশনটা কাছেই ছিল। থামতেই কিছু লোক নামায় কামরাটা কিছু হালকা হলো। জানলার দিকে দুটো লোক উঠলো বটে, কিন্তু বদ্রি ওদিকে এগোলো না। তেরছা হয়ে রোদ পড়ছে জানলা দিয়ে। ঝালমুড়ি, শশা আর দাঁতের মাজনের পিড়িওয়ালারা এঁতিয়ে পড়ে নেমে গেছে। একটা বাচ্চা চাওলা উঠে হাঁক মারছিল। পুলিন বলল, চা খাবি? ও বাবা, এই গরমে চা? আরে বিছে বিছে বিষক্ষয়। আমার দরকার নেই, তুমি খাও। পুলিন চা নিল, চুমুক মেরে বলল, আগে অটোরিকশা সব যেত, রাস্তাটা ২ বছর আগে এমন ভাঙলো যে আর কিছুই যায় না। দেশের অবস্থা যে ক্রমশ খারাপ হচ্ছে এটা বদ্রি জানে, তবে তাতে তার বিশেষ হাসেও যায় না। সে উদয়াস্ত খেতে পড়ে থাকে, শরীরখানা পাত করে, তবে অন্ন জোটে বরাবর। এই ব্যবস্থার ভালো নেই মন্দও নেই, চলে যায়। খরা বন্যা হলেই যা বিপদ। পরের স্টেশনে দূর করে লোক নামতে লাগলো দেখে বদ্রি একটু অবাক হলো। পুলিন বলল, আজ হরিপুরের হাট, চৈত্র সংক্রান্তির মেলাও বসছে কদিন হলো। হরিপুরের জন্যই ভিড়, নইলে এই ট্রেন ফাঁকা যায়। তা বড্ডই ফাঁকা হয়ে গেল। গরমটাও যেন খানিক উড়ে গেল খোলা বাতাসে। পুলিন চায়ের ভাঁড়টা এতক্ষণ ফেলেনি, হাতে ধরেছিল। এবার সেটা জানলার বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, তোর কপালটা ভালো বুঝলি, বিয়েটা যদি লেগে যায় দেখবি কপাল খুলে যাবে। ভালোর তো লক্ষণ দেখছি না, যাত্রাটাই খারাপ হলো। ট্রেন যা লেট মারছে, স্টেশন থেকেই না ফিরতে হয়। কথাটা গ্রাহ্য করলো না পুলিন, বলল, স্বয়ং কাত্যায়নী সংসার, বুঝলি তো, ১ ছটাক বাড়িয়ে বলা নয়, এ তল্লাটে সবাই জানে। অজাপুর থেকে বউ এলো, ১৩ বছর সবে বয়স, একেবারে লক্ষ্মী প্রতিমা। গায়ে ঢুকতেই ২ বছরের খরা কেটে বৃষ্টি নামলো, গাছে গাছে ফলন। বউ যেখান দিয়ে যান যেন লক্ষ্মীর পায়ের ছাপ পড়ে। তা ভাসুরকে ভাত দিতে গিয়ে বিপত্তি, ঘুমটা পড়ে গেল। ২ হাত জোড়া, কি করে? সবাই দেখতে পেল
বউ আর এক জোড়া হাত বের করে ঘোমটাটা তুলে দিল মাথায়। ও গল্প আগে শুনেছি। বলেছি নাকি তোকে? না, তুমি বলনি। অন্য এক বউ সম্পর্কে এরকম আর একজন কেউ বলেছিল। ও যে এই বউয়েরই গল্প রে, পাঁচ বুকে ছড়িয়েছে, এ তল্লাটে সবাই জানে। তা না হয় হলো, কিন্তু সে তো পুরনো কাসুন্দি। তোমার কুড়োর মেয়ে তো আর সে নয়। ওরে, ওনারা যে পরিবারেই আসেন, সেই পরিবারটাই যাতে উঠে যায় কি না, ওর একটা ধারা থাকে, বুঝলি? কতকাল আগেকার কথা সব। ওসব ধারা আর নেই গো পুলিন্দা। হ্যাঁ, তা ১-১৫০ বছর হবে। এমন কিছু বেশি দিনের কথা নয়। ধর আমার বাবার বয়স। আর ধরলাম, কিন্তু তাতেও সুবিধা হচ্ছে না পুলিন্দা। যদি সেই ধারাই হবে, তাহলে আমাকে পাথর ঠাওরাচ্ছে কেন? পুলিন মুখের ফাঁকে একটু হাসলো। কেন রে, তুই কি খারাপ পাত্তর? ১৫ বিঘে জমি, ২ বিঘে মাছের পুকুর, বাড়িতে অতগুলো ফলন্ত গাছের বাগান। পাথরের বুঝি আর কিছু লাগে না? আর কি লাগে? হ্যাঁ, কেন? চরিত্রির, পেটে পিঠে, বংশগৌরব। আহা, তোর কি চরিত্রির খারাপ? বিদ্যেটাও ধর, বাংলাটা জানিস, ইংরেজিতে নাম সই, কম নাকি? আরাধন বিশ্বাসের নাতি, বংশই কি ফেলনা? স্টেশনগুলো পটাপট পেরিয়ে এলো তারা। পুলিন একটু উটোপাটা করে উঠল। ওরে ওরে, নাম নাম, সামনের স্টেশনটাই, গাড়ি দিয়ে এলো। নেমে পড়লো তারা। পুলিন ঘড়ি দেখে একগাল হেসে বলল, দেরি করেনি রে, 4:05। হেসে খেলে 9:30টার গাড়ি পাবো। তোমার 3 মাইল যদি 4 বা 5-এ দাঁড়ায়, তাহলে অন্য কথা। ওরে না রে না, অত নয়। উদম মাঠের ভিতর দিয়ে পথ, পাকা না হলেও রাস্তাটা পাথরকুচি ছিল বটে, তবে বহুকাল সারানো হয়নি, ভেঙে টেঙে একসা। পুলিন বলল, এইবার রাস্তাটা স্যাংশন হয়েছে, সারানো হবে। সামনের বছর যখন জামাই ষষ্ঠীতে আসবি, তখন পাকা রাস্তা দিয়ে অটোয় চেপে আস্তে আস্তে মুখে তা দিতে দিতে আসবি, বুঝলি? গাছে এখনো কাঁঠালের ফুলটিও আসেনি গো, মুখে তা দিয়ে কি হবে? দ্বিতীয়বার ছাতনাতলায় বসবার ইচ্ছে নেই গো মোটে, তুমি ধরে নিয়ে এলে বলে আশা। নদুকে আমি সৎ মায়ের হাতে দেব, ভেবেছো নাকি? আচ্ছা আচ্ছা, আগে দেখ তো। কাকা বলে ভাবিসনি যে বুড়ো, বাবার পিসির ছেলে, বয়স আমার চেয়েও 5 বছর কম, তারই দ্বিতীয় পক্ষের কনিষ্ঠা, 15-16-র বেশি হবে না। সবই জানে বদ্রি, পুলিন একবার নয়, বহুবার বলেছে, বলে বলে কান ঝালাপালা করে দিয়েছে। তাই বাঁচার জন্য আশা, একবার দেখে নাকচ করে দিলেই হবে। বিয়ে করতে বড় বই গেছে বদ্রি, মেয়েটার জন্য গায়ের শোভাকুড়ির সঙ্গে বন্দোবস্ত হয়ে আছে। বদ্রি যখন মাঠে যায়, কুড়ি এসে দেখে। বছর 5-এক বয়স হলে তখন আর খবরদারি তেমন দরকার হবে না, 5টা গায়ের মেয়ের সঙ্গে খেলবে দুলবে, বড় হয়ে যাবে। বদ্রি তখন ঝাড়া হাত পা, বিয়ে আর নয়। 30-32 বয়স হলো তার, আর দরকার কি বিয়ের? পুলিন বিহারি আগরম মাগরম বলতে বলতে পথ হাঁটছে আগে আগে, পিছনে বদ্রি। ঘরটাও পাওয়া গেছে পাল্টি, একেবারে যেন তোর জন্য পাঠিয়েছেন ভগবান। মন্ত্রী জবাব দিচ্ছেন না, হাঁ করলেই গলা বুক শুকিয়ে যাচ্ছে, এমন গরম। প্রথম গা গোবিন্দপুর, দ্বিতীয় সোনাডাঙ্গা, 3 নম্বর মৌলবীর বাজার। আন্দাজ আছে বদ্রির 3 মাইলই হবে। মৌলবীর বাজার যেন মরুভূমির মধ্যে একখানা দ্বীপ, বড্ড গাছপালা চারদিকে, ধূলি ধূসর ভাবটা নেই। কেন জানিস তো? 27খানা পুকুর আছে, একখানা দিঘি, তার উপর ইরিগেশনের খাল। এই গাঁ একেবারে লক্ষ্মীমন্ত, স্বয়ং কাত্যায়নী লীলা করে গেছেন। বদ্রির একটু ভয় ভয় করছে, কেন কে জানে। ঘাবড়াচ্ছিস নাকি রে? না না, ঘাবড়াবো কেন?
মৌলভীর বাজার যে লক্ষ্মীমন্ত গা, এটা মনে মনে স্বীকার করতে হলো বদ্রীনাথকে। গাছপালা আছে, পাড়ায় পাড়ায় পুকুর, গাঁও বিশাল, মেলা লোকের বাস, রোজ বাজার বসে, সপ্তাহে 2 দিন হাট। পুলিন মিয়ারি দূর থেকে দেখালো, ওই যে শিব মন্দির দেখছিস, ওর পিছনেই বাড়ি। বাড়িখানা পুরনো হলেও ভালোই, পাকা দেওয়াল, মেঝে, উপরে টিনের চাল, মস্ত উঠোন, 3-4টে ধানের গোলা, সবজি বাগান, নারকোল আর সুপুরির গাছ আছে। পুলিন বিহারি হাঁক মারলো, ওই রে, কোথায় গেলি সব? হাঁক ডাকের দরকার ছিল না, দাওয়াতেই একধারে 2জন লোক বসে গেঁজালি করছিল। রোগা কালোপানা একজন লোক উঠে দাঁড়িয়ে বলল, ও বাবা, ভাইপো যে, এই যে কাকা, বুঝলি, এরই মেয়ে। কাকার কপালে রসকলি, গলায় কণ্ঠে, গায়ে গেঞ্জি, পরনে ধুতি, মুখখানায় ধূর্তামি আছে। মন্ত্রী ভালো করে দেখে নিল। পুলিন বারান্দায় উঠে বলল, হাতে মোটেই সময় নেই, রাত 9:30টায় ফিরতি ট্রেন, বুঝেছ তো? সম্পর্কে গুঁড়ো হলেও বয়স কম, ফলে সম্পর্কটা ঘোরালো। হ্যাঁ, গুঁড়ো কদম দাস বলল, আজই ফেরত যাবে কেন? চোত সংক্রান্তিতে মেলা বসিয়েছে এবার, 2 দিন থেকে যাও। ঘন ঘন মাথা নেড়ে পুলিন বিহারী বলল, আরে না না, বদ্রির জন্যই আসা, তার থাকবার উপায় নেই কি না? বলেই গা থেকে জামা খুলে ফেললো পুলিন বিহারী। তার সারা গায়ে দগদগ করছে ঘামাচি। বলল, হাত পাখা দাও তো একটা, আর ডাব। কদম দাস তাড়াতাড়ি ভিতর ভাগে গেল। যে লোকটা বসে এতক্ষণ কদমের সঙ্গে কথা বলছিল, সেইবার উঠে কাছে এসে বলল, এই দিকটায় রোদ, ওদিকটায় ছাওয়া আছে। বদ্রি এই লোকটাকেও ভালো করে দেখল। বয়স অল্পই, ছোকরা গোছের, ভারী বিনয়ী, নরম সরম ভাব। পুলিন বলে উঠল, একরাম নাকি রে? হ্যাঁ আজ্ঞে। তোর মুকুট কি হলো? চলছে। মুকুটমার কথায় পুলিনের আলাদা উৎসাহ আছে। মামলা মুকুটমার ব্যাপারটা সে খুব পছন্দ করে। পাঞ্জাবিটা কাঁধে ফেলে বলল, ফাঁকে চল তো, শুনি ভালো করে। মজি দেখল, কথা কইতে কইতে তারা ফটক অবধি গিয়ে দাঁড়ালো। কথা শেষ হয়ই না। মামলা মুকুটমার কথা শেষ হওয়ারও নয়। কদমদার সঙ্গে একটা রাখাল গোছের ছেলেকে নিয়ে বেরিয়ে এলো। রাখাল ছেলের 2 হাতে কাটা ডাব। হ্যাঁ, জলটুকু খেয়ে নাও ভাই, তারপর অন্য ব্যবস্থা হচ্ছে। ডাবটা হাতে নিয়ে বদ্রি বলল, 1 ঘটি জলও দেবেন, বড্ড তেষ্টা। হ্যাঁ হ্যাঁ, ওরে ফুটু, শিগগির গিয়ে কুয়ো থেকে জল তুলে নিয়ে আয় তো। রাখাল ছেলেটা দৌড়লো। ও ভাইপো, ডাব খাবে না? পুলিন মিয়ারি হাতটা তুলে বড়া ভয় দেখালো, কথা থামালো না। ডাবটা শেষ করে বদ্রি ঢকঢক করে ঘটির জলটাও মেরে দিল। ভিতরটা একেবারে জামা হয়েছিল এতক্ষণ। রাখাল ছেলেটা 2টো লোহার চেয়ার এনে বারান্দায় পেতে দিয়ে বলল, উঠে বসুন। দাওয়ার তড়িতে একটা মোটা চাদর ঝুলিয়ে ছায়ার ব্যবস্থাও হলো। হাত পাখা চলে এলো। কিন্তু মুশকিল হলো পুলিন বিহারীকে নিয়ে। তার কথা আর শেষ হচ্ছে না। ইকরামকে নিয়ে হাঁটতে হাঁটতে আরো তফাৎ হলো। তারপর চোখের আড়াল। কদম দাস বোধহয় ভিতর বাড়িতে খবর করতে গিয়েছিল। হঠাৎ বদ্রি দেখতে পেল ঘরের দরজায় কিছু মেয়ে মানুষের ভিড় আর ঠেলাঠেলি। 2-4টে কচিকাঁচাও আছে। হ্যাঁ, বদ্রি আজ দাড়ি কামিয়ে গোঁফ ছেটে এসেছে। গায়ে একখানা সবুজ পাঞ্জাবি, পরনে তাঁতের ধুতি। ঘামে একটু দুমড়ে মুচড়ে গেলেও পোশাক খারাপ নয়। বদ্রি পিছন দিকে আর তাকালো না। হাত পাখার বাতাস খেতে খেতে বেয়াক্কেলে পুলিন বিহারীর 14 পুরুষ উদ্ধার করছিল মনে মনে। বিপদের মুখে ফেলে কোথায় যে হাওয়া দিল, কাণ্ডজ্ঞান বলে যদি কিছু থাকে। বদ্রিকে একটা লজ্জার অবস্থায় ফেলে এরকম চলে যাওয়াটা কি ভালো হলো? রাখাল ছেলেটা একখানা আগাম টুল মুখোমুখি পেতে দিয়ে চলে গেল। তাতে এসে বসলেন একজন রোগামতো বুড়ো মানুষ। তার সাদা গোঁফ, গায়ে গেঞ্জি, গায়ের রং তামাটে, গলায় একটু চাপা কফের শব্দ হচ্ছে, মুখে একটু আপ্যায়নের হাসি। আহা, বাবা জীবনের কথা খুব শুনেছি বিপিনের কাছে।
এসব কথার জবাবে কি বলতে হয় বদ্রি জানে না। তার একবারই বিয়ে হয়েছিল, তাতে মেয়ে দেখার ঝামেলা ছিল না। মেয়ে দেখে রেখেছিল জেঠিমা। হ্যাঁ, দিন ঠিক হলে সেই দিন ক্ষেত থেকে একটু সকাল সকাল বেরিয়ে বরযাত্রীদের সঙ্গে রওনা হয়ে পড়েছিল। পাশের গাঁয়ের মেয়ে, ঠ্যাং ঠ্যাং করে বাজনা বাজিয়ে বিয়ে হয়ে গিয়েছিল। ঝুট ঝামেলা ছিল না। টানা 5 বছর সংসার। এই বছর দেড়েক আগে বাসন্তীর কি যে রোগ হলো, ধরাই গেল না। পেটে ব্যথা বলে যখন তখন অজ্ঞান হয়ে যেত। ডাক্তার দেখে ওষুধও দিত। তারপর বাড়াবাড়ি হওয়ায় শহরের হাসপাতালে নিয়ে গেল। তখন শেষ অবস্থা। ডাক্তার বলল, দেরি করে ফেলেছেন, অ্যাপেন্ডিক্স বাস্ট করে গেছে, নইলে আজ ঘেমো দুপুরে এই এতদূর ঠেঙিয়ে আসতে হতো না। বুড়ো একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এই বংশের মেয়ে যে সংসারে যায় সে সংসারে সুখ একেবারে খুলে পড়ে, বুঝলে বাবা? স্বয়ং কাত্যায়নী এ সংসারে এসেছিলেন তো আমার প্রপিতামহের আমলে, বুঝলে? খুব রোখাচোকা পুরুষ ছিলেন, আবার দেবদ্বিজে ভক্তি ছিল খুব। তা আমার প্রপিতামহী এলেন, নামেও কাত্যায়নী, কাজেও কাত্যায়নী। আগে সে গল্প শুনেছি। সবাই জানে কি না এ বংশের খুব নাম। তা তোমার কটি ছেলে পুলে? একটি মেয়ে, 3 বছর বয়স। ভালো হাতে পড়বে, সৎ মা বলে ভাবতেও পারবে না কখনো। খুব ঘামছে বদ্রি। আরো জোনাকয় এসে আশেপাশে দাঁড়িয়েছে। তাদের মধ্যে একজন বেশ যান্ত্রের চেহারার মহিলা। লজ্জায় সংকোচে তাকাতে পারছিল না বদ্রি। এদিকে ভিড় হওয়াতে বাইরের হাওয়া আসতে পারছে না, গরম হচ্ছে। যাত্রের মহিলাই হঠাৎ বললেন, ওরে খুবলো, বাতাস কর না, কত দূর থেকে এসেছে, গরম হচ্ছে যে। হ্যাঁ, খুবলো একটা বছর 15-16 ছেলে। পাখাটা টেনে নিয়ে বাতাস করতে লাগলো। উৎসাহের চোটে দু একবার ফটাস ফটাস করে পাখার ছাঁটিও লাগিয়ে ফেললো মাথায়। মাথাটা একটু নামিয়ে নিল বদ্রি। এরা যে কার কে হয় তা বুঝতে পারছে না সে। বোঝার অবশ্য বিশেষ দরকারও নেই। তার এখন লক্ষ্য হলো রাত 9টা 20 শেষ ট্রেনটা ধরা। মেয়েটা বাপ ছাড়া থাকতে পারবে কি? জড়কম অবস্থা। মেয়ে দেখতে এসেছে সে, উল্টে তাকেই হাঁ করে দেখছে সবাই। মাথায় তুলতে পারছে না বদ্রীনাথ। যান্ত্রের মহিলার হাতখানা দেখতে পাচ্ছিল বদ্রী। হাতে শাঁখা আছে, নোয়া আছে। সধবা, কার বউ কে জানে। কদম দাস ব্যস্ত পায়ে এসে যান্ত্রের মহিলাকে বলল, আর তোমাদের হলো? এরা সব রাতের ট্রেনে ফিরবে যে। যাত্রের মহিলা বলল, আহা ফিরবে তো কি, দেরি আছে, 6টা বেজে গেছে কিন্তু। মন্ত্রীর হাতে ঘড়ি নেই। 6টা শুনে তার খুব চিন্তা হলো। 3 মাইল রাস্তা, অন্ধকারে হাঁটতে হবে, গাড়িটা পেলে হয়। পুলিন বিহারীর ভাবগতিক ভালো ঠেকছে না তার। পুলিনের ফেরার টেকা নেই, তার আছে। মিলের ভিতর থেকে আর একটা শাঁখা পরা কালো আর রোগা হাত এগিয়ে এলো। হাতে একখানা কাঁসার রেকাব, তাতে মিষ্টি, সঙ্গে 1 গ্লাস জল। খাও বাবা, খাও, খিদে আছে। রেকাবটা হাত বাড়িয়ে নিল বদ্রী, কিন্তু এতজনের চোখের সামনে খাই বা কি করে? এ তো বড় অসুবিধার মধ্যে পড়া গেল। সে বলল, পুলিন্দা আসুক। প্রথম ব্যস্ত সমস্ত হয়ে বলল, তাই তো তাই তো, ভাইপোকে তো দেখছি না, গেল কোথা? ওরে ও পুটু, একটু রাস্তায় গিয়ে দেখ তো বাবা, বড় বেয়াক্কেলে লোক, ডেকে আন। ছোঁড়াটা দৌড়ে গেল। মতি বসে রইল চুপ করে। হাত পাখা চলছে, তবু ঘামছে। গামছাটা ব্যাগে ঢুকিয়ে নিয়েছিল, কিন্তু এদের সামনে সেটা বার করা যাচ্ছে না, লজ্জা হচ্ছে। পুলিন বেশি দূর যায়নি, এসে গেল। আঙুল ঠেলে ঢুকতে ঢুকতেই বলল, ওরে বাবা, উকিলের উপর ছেড়ে দিলে কি আর মামলা জেতা যায়? তদবির হলো আসল কথা। উকিলের কি, দক্ষিণাটি নিয়ে কথা কয়ে ছেড়ে দেবে, পয়েন্ট দিতে হবে না।
মিট ঠেলে গন্ধমাদনের মতো বারান্দায় উঠে এসে পুলিন বলল, "এই যে বাঁদর নাচে ভিড় লাগিয়েছিস তোরা, সর সর, বাতাস আসতে দে।" তাকেও একটা রেকাব ধরানো হলো। পুলিন খেতে খেতে বলল, "ইকরামকে জোরালো কয়েকটা পয়েন্ট ধরিয়ে দিয়েছি, খুব খুশি।" খাওয়া দাওয়া মিটতে কদম বলল, "এইবার যে একটু ঘরে আসতে হচ্ছে, একটু গরম হবে, কিন্তু বারান্দায় তো আর পাত্রী দেখানো যায় না।" পুলিন বলল, "আহা, বাইরে কি কম গরম নাকি? আয় রে বদ্রি আয়, অত ভাবিস না, 9:30টার ট্রেন ধরতে পারবি?" ঘরখানা একটু ঝুঁঝকো আঁধার, জানলা দরজা বিশেষ বড় নয়, তাছাড়া জানলার বাইরে বড় বড় গাছ। একধারে বড় চৌকি বেড কভার দিয়ে ঢাকা, চৌকির পায়ের ধারে বেঞ্চিতে মেলা ট্রাঙ্ক বাক্স থাক দিয়ে সাজানো। একধারে একখানা কাঠের চেয়ার, অন্য ধারে কিছু ছিল না। রাখাল ছেলে ফুটো বারান্দার চেয়ার দুটো তুলে এনে পাতল। ঘরে বেশ ভিড় জমে গেছে চারধারে। বসে খুবলো ফের পাখা চালাতে লাগলো পিছন থেকে। পুলিন বলল, "জোরে চালা বাবা, ঘেমে নিয়ে যাচ্ছি যে।" "ওই গো, আনো মেয়েকে।" "আরে বাবা, গৃহস্থ ঘরেই তো যাবে, বেশি সাজানো গোজানোর দরকার নেই।" অন্দরমহলের দরজায় একটু ঠেলাঠেলি পড়ে গেল। মেয়ে আসছে। একটু কেমন ভয় ভয় করছিল বদ্রির। মেয়ের চারখানা হাত বেরোবে না তো? মিট ঠেলে যাকে আনা হচ্ছিল তার দিকে বদ্রি চাইতেই পারল না। দেওয়ালে একখানা পাখির বাঁধানো ছবি দেখছিল, হলুদ রঙের পাখি। কি পাখি কে জানে বাবা, সুতোর কাজ। "ওরে দেখ দেখ, দেখে নে, অন্যদিকে চেয়ে আছিস যে।" বদ্রি প্রথমে মাথাটা নুইয়ে তারপর তুলল। সব মুখই কালো ল্যাপা পোঁছা দেখাচ্ছিল। বাইরে এতক্ষণ বসেছিল বলে চোখটাও ধাঁধানো, ঘরটাও অন্ধকার, তবু তার মধ্যে একজোড়া চোখে তার চোখ আটকালো। এক জোড়া নাকি তিনটে? মেয়ের কি তিনটে চোখ? যা সব গল্প শুনেছে পুলিনের কাছে, অবা বিচিত্র কি? হ্যাঁ, তবে না, কপালে একটা লম্বা বড় টিপ পড়েছে বলে ওই রকম। মুখ চোখের তেমন হদিশ পেল না। হবেটাই বা কি? ফেরার পথে পুলিনকে শুধু একটাই কথা বলতে হবে, পছন্দ হয়নি। হঠাৎ ঝাঁ করে এক ঝলক ঠান্ডা হাওয়া কোথা থেকে যে এলো কে বলবে। বদ্রির মনটাই আজ নানা অলৌকিকের বাসা হয়ে আছে। সে একটু চমকে উঠল। এ কি রে বাবা, ঠান্ডা হাওয়া মানে কেন? কে একজন হেঁড়ে গলায় বলে উঠল, "ঝড় আসছে, ঝড়!" কথাটা শেষ হওয়ার আগে একটা সিংহ গর্জনের মতো মেঘ ডেকে উঠল। সেরেছে, এতক্ষণ লক্ষ্য করেনি বদ্রি। লক্ষ্য করবেই বা কিভাবে? যা ঘিরেছিল সবাই মিলে, পুলিন বিহারী পাঞ্জি বুঝছে, কোত্থেকে পেল কে জানে। তার খুড়োর বাড়ি, পেতেই পারে। বলল, "আসুক বাবা আসুক, আসতে দে, ঘামাচিগুলো মরে তাহলে।" দু চারজন ছিটকে বেরিয়ে গেল। ঝড় এলে গৃহস্থ বাড়িতে কিছু সাড়া তাড়া থাকে। জাঁতের মহিলা বলল, "ও কাতু, অমন মাথা নুয়ে আছিস যে, মুখটা তোল, ভালো করে দেখো, নইলে পছন্দ হবে কি করে?" না, মিঠে হাওয়াটা বন্ধ হলো না, বরং বাড়ল। চোথের কালবৈশাখী কত তাড়াতাড়ি আসে তা বদ্রি আর 5জন চাষির মতোই জানে। দম ফেলার সময়টুকু দেয় না। কড়াত কড়াত করে দুটো বাজ পড়ল, আর মুঠো মুঠো ধুলো উড়ে এলো বাতাসে। ঝপাঝপ জানলা দরজা বন্ধ করছিল সবাই। একটা হুড়োহুড়ি। পুলিন বলল, "হুড়ে আসতে দে, আসতে দে, এই যে সূচি বেদ্য করে ফেললি বাপ।" মাসবিকে দরজা জানলা বন্ধ হওয়ার পর ঘরখানা জম্পেশ অন্ধকার হয়ে গেল। হঠাৎ বাইরে তুমুল গর্জন করে একটা বড় হাওয়ার ঝটকা টিনের চালে মটমট শব্দ করে চলে গেল। 2 নম্বর ঝটকায় দরজাটা উঠল মরমর করে। তারপর একেবারে হুহুঙ্কারে কেঁপে গেল চারিদিক। বাইরে চেঁচামেচি, দৌড়োদৌড়ি, ঠাস ঠাস করে কপার জানলার শব্দ।
ঝড়ের গর্জনে ঘরের ভিতরকার কথাবার্তাও চাপা পড়ে গেল। কানে তালা ধরিয়ে বাজ পড়ল কোথাও, খুব কাছেই। বদ্রির অবশ্য ভয় নেই। প্রতিবারই খোলা মাঠে এই ঝড়ের সঙ্গে তার দু চারবার দেখা হয়। ঘরে বসে সে শুধু শব্দটা শুনে তাণ্ডবটা কিরকম আন্দাজ করছিল। বেশি বাড়াবাড়ি হলে ট্রেনটা পিছলে যাবে। আচমকাই ফের মনের ভুল নাকি চোখের বিভ্রম? পরিষ্কার দেখলো সে, একটা নয় দুটো নয়, তিনটে চোখ অন্ধকারে, তিনটে পৃথিবীর শিখার মতো জ্বলছে, স্থির। না, আজ তার মাথাটাই গেছে। কোথায় কি? ঘর যেমনকে তেমন অন্ধকার। তার মধ্যেই পুলিন টর্চ জ্বালালো। পাত্রীর চেয়ার ফাঁকা, উঠে গেছে কোন ফাঁকে। ঘরের ভিড়ও পাতলা হয়ে গেছে। সেই বুড়ো জাঁচেল মহিলা আর কদম দাস দাঁড়িয়ে। পুলিন বলল, এ তো মুশকিল হলো রে, যাবি কি করে? 5-10 মিনিটের বেশি তো আয়ু নয়, থেমে যাবে। মন্ত্রী বলল, সে যাবে, কিন্তু রাস্তাটার কি অবস্থা হবে জানিস? একটু হাসলো বদ্রি। সে হেলে চাষা, জল কাদা ভেঙে চাষ, এসব বাবু ঘেঁষা কথা শুনলে মায়া হয়। ঝড়ের তাড়স বাড়ল, বৃষ্টিটা এখনো শুরু হয়নি। কদম দাস বলল, আমের বউলগুলো সব গেল। পুলিন বলল, আহা, যায় যাক, তবু ঠান্ডা হোক, চাষবাস লাটে উঠতে বসেছিল। হ্যাঁ, তা বটে। চালের টিন ধরে টানাটানি করছে ঝড় বাবা জীবন, উপরায় আর কি। কদম দাস ঊর্ধ্বমুখে চেয়েছিল। চালের নিচে কাঠের পাটাতন, পাটাতনে রাজ্যের জিনিস। এই ঘরের না হলেও অন্য কোনো ঘরের টিন মরাত করে উল্টে গেল বটে। বিকট শব্দে সেটা আছড়ে পড়ল কোথাও। দুটো গাছ ভেঙে পড়বার শব্দ হলো পর পর। সুপুরি আর জাম গাছটা গেল। কদম দাস মুখ শুকনো করে বলল। হ্যাঁ, পুলিন টর্চটা নিভিয়ে বলল, অবজি। বদ্রি বলল, ঘড়িটা দেখো পুলিন্দা, 6টা 32। টাইম দেখে হবেটা কি? জ্বর না থামলে তো নড়বার উপায় নেই। এরপর খানিক্ষণ কথাবার্তা বন্ধ। তারপরই বৃষ্টিটা এলো। প্রথম চড়বড়ে কয়েকটা ফোঁটা, তারপর তুমুল, তারপর মুষলধারে। ও যে চুপ করে বসে রইল। মাইরে ঝড় বৃষ্টি, মেয়ের চিন্তা, শেষ ট্রেন, কোনোটার কথাই সে ভাবছে না। ভাবছে, ভুল দেখলো। কি দেখলো সে? হ্যাঁ, কাত্যায়নীর গপ্প তো গপ্পই, ওরকম অনেক ঘটনা হয়। তাহলে এমন ধারা হচ্ছে কেন? বুড়ো মানুষটি হঠাৎ বলল, সুলক্ষণ, সুলক্ষণ। পুলিন বলল, কিসের, কিসের সুলক্ষণ? এই কাল বৈশাখীর কথাই বলছি। অ কদম একটা শ্বাস ফেলে বলল, যাক, ফাঁড়াটা কেটেছে, গোয়ালঘরের একটা টিন গেছে, তা যাক। মন্ত্রী বসে আছে চুপচাপ। তার যেন আর তাড়া নেই। গেলেও হয়, না গেলেও হয়। তাড়াটা এলো পুলিনের দিক থেকে। ওরে ওঠ ওঠ, 7টা বাজে যে। ঝড় থেমেছে, বৃষ্টিটাও ধরে এলো। টিনের চালে এখন শুধু মিঠে রিমঝিম। বদ্রি উঠল। কদম দরজাটা খুলে দিয়ে বলল, হ্যাঁ, চললেন তাহলে? কষ্ট পেয়ে গেলেন একটু? যেতেও কষ্ট আছে, জল কাদা। মজি বলল, ও কিছু নয়। নাওয়ায় পা দিয়েই বুঝলো, সামনের অন্ধকারে মেলা লণ্ডভণ্ড কাণ্ড হয়ে আছে। গাছ পড়েছে, ডাল ভেঙেছে, মেলা চাল উড়ে গেছে। লোকজনের চেঁচামেচি শোনা যাচ্ছে খুব, আতঙ্কের গলা। টর্চ জেলে জেলে হাঁটতে হাঁটতে মাঠ পেরোচ্ছে দুজন। চারদিকে বিশাল অন্ধকার মাঠ, ভেজা বাতাস বইছে, জলে কাদায় পিছল পথ। ও বদ্রি, কিছু বল। হ্যাঁ, কি বলবো? পছন্দ হলো? বদ্রি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, পছন্দ না হয়ে উপায় আছে?
শেষ হলো আজকের গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প 'ঝড়'। যারা পুরো গল্প পাঠটি শুনলেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। কেমন লাগলো আপনাদের গল্পটি? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর যারা নতুন শুনছেন, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর হ্যাঁ, এই লেখকের আরো যে গল্পগুলি আমার চ্যানেলে আমি পড়েছি, তার প্লেলিস্ট ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে অন্য গল্পগুলি আপনাদের পছন্দ মতো শুনে নিতে পারেন। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।